নোয়াখালীতে যাব না করেও নোয়াখালীতে তো যেতে মন চায়, কি আর করা, যেহেতু ও নেই তাই আমি ভেবেছিলাম নোয়াখালীতে এবার যাব না, কিন্তু বাচ্চাদের আনাগোনা কান্নাকাটিতে আমাকে রওনা দিতেই হয়েছে। ভীষণ শরীর খারাপ ছিল, একদম রং চা খেতে খেতে আমার জীবন পুরো তেজপাতা। বাড়িতে পৌঁছানোর পরে দেখলাম বাপ চাচাই মিলে সবাই মিলে আমার কাজিনরা মিলে ক্যারাম বোর্ড খেলছে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ঘরে চলে আসি, এসে দেখি ছোট ভাই আমার জন্য তালের শ্বাস নিয়ে বসে আছে। ভাইয়ে বোনে মিলে একসাথে ফল খেয়েছি। আর ঈদের দিন যে কেকটা রয়েছিল সেটার কিছু অংশ রয়ে গিয়েছিল, সেটা নিয়ে গিয়েছি, সবাই মিলে খেয়েছে। কেকটা সবাই পছন্দ করেছে। তারপর দেখছি চাচুরা সবাই বাড়ি পরিষ্কার করার কাজে লেগে গিয়েছে। আর আমি উঠে পড়লাম ভাবির ছাদ বাগানে। ভাবির ছাদ বাগানে গেলে আমার কাছে অন্যরকম ভালো লাগে, যেহেতু আমি নিজেও ছাদ বাগান করি, তো অন্যের বাগান দেখলে ভীষণ ভালো লাগে। কি কি গাছ লাগিয়েছি, কি কি করছে সেটা দেখার খুব আগ্রহ কাজ করে। মাশাআল্লাহ, আমার ভাবির ছাদ বাগানের যেই ফলন, বিশেষ করে মরিচ গাছগুলো খুব বড় হয়, যেটা আমার হয় না। আচ্ছা, আমার ফলোয়ার্স কেউ কি ছাদ বাগান বা বাগান প্রেমী আছেন? থাকলে কমেন্টস করবেন। তো মাঝে মাঝে আমার অনেক হেল্পের দরকার হয়, যে গাছের যত্ন কিভাবে করব। যদিও প্রায় ভাবি যখন আমার বাসায় বেড়াতে যায় তখন উনি আমার ছাদ বাগানের অনেক যত্ন বা অনেক কিছু ঠিক করে দিয়ে আসে। আর আমার ভাবি ছাদ বাগানের জন্য মাশাল্লাহ বলতে ভুলবেন না। এরই মাঝে ঘরে এসে দেখি তার টেবিল সাজানো শেষ। মাশাল্লাহ, কখন যে সে এত এত খাবার রেডি করে ফেলেছে। আর সত্যি কথা বলতে আমারও শাক ভর্তা মাছ এগুলো খুব খেতে ইচ্ছা করছিল। আর বাড়িতে গেলে আমার এগুলোই খেতে ইচ্ছা করে। মাছ মাংস তো সব সময় থাকে, এগুলো একদমই খেতে ভালো লাগে না। তো চট জলদি একদম মাখিয়ে মাখিয়ে ভর্তা, শাক। ও পাশাপাশি আমার চাচি কিন্তু আমার জন্য গরুর মগজ ভাজি করেছিল, সেটাও পাঠিয়েছে, ভর্তা পাঠিয়েছে। তো সব মিলিয়ে বসে গেলাম। আর ভাত খেয়ে উঠে আমার কাজিনের হাতের কড়া করে রং চা খেয়েছি। থ্যাঙ্কস টু মাহি আপুকে চা বানিয়ে দেওয়ার জন্য। সত্যি তোর হাতের চাটা খুবই মজা। তারপর আমরা কাজিনরা শুয়ে শুয়ে সবাই সবার মোবাইল দেখছিলাম। এরই মাঝে ভীষণ ঝড় শুরু হয়েছিল। আর এই সময়টাকে আমি সত্যি অনেক বছর পর এই সময়টাতে আমি বাড়িতে ছিলাম। সচরাচর জুয়েল যেহেতু থাকে বাসায়, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, আমরা আমের সিজনে অত বেশি বাড়িতে যাই না, বাড়ি থেকে পাঠালে ওইটুকুই খাওয়া হয়। কিন্তু আমি এবার বাড়িতে গিয়ে ভীষণ মজা পেয়েছি। একেবারে আমার ছোটোবেলার সব কিছুর কথা মনে পড়ে গিয়েছে। এরকম আমার বাচ্চারাও আমার মতোই করছে, তারা এখানে চুলা বানাচ্ছে, যেগুলো আমি একটা টাইমে করতাম। আর অনেক বেশি ঝড় আর বাতাস বইছে, যে চারপাশ থেকে আম পড়ছিল। এক একজন আম খুঁজে খুঁজে এনে আমাকে দিচ্ছিল। আমি আর আমার চাচিরা যারা ঢাকায় থাকে, তারা যেহেতু শহরে থাকি, সবাই এনে আমাদেরকে দিচ্ছে। আর এখানেই তো গাছের আম খাওয়া শুরু করেছি। কিন্তু প্রথমেই বিসমিল্লাহ পড়তেই দেখলাম এই আমটা পুরো পচা। তারপর আরেকটা আম নিয়েছি, এই আমটা এত বেশি মজা ভাই, বিশ্বাস করবেন না। আগে বলতে কি, যখন ছোট ছিলাম তখন মনে হয় আম পড়া দেরি আর আমরা দৌড়ানোর দেরি। তো এখন আমার কাছে এগুলো অনেক বছর পর এই এই যে মোমেন্টটা আমি পেয়েছি, এটা আমি কখনোই ভুলবো না। আগে আমাদের বাড়িতে আরো অনেক অনেক আম গাছ ছিল। সত্যি বলতে আমার দাদু যখন থেকে আমেরিকায় চলে যায়, আমার কাছে মনে হয় যে তখন থেকে বাড়ি থেকে অনেক রহমত, অনেক নেয়ামত উঠে গেছে। তো অনেক আম গাছের মধ্যে এখন কিছু আম গাছ আছে, আরও কিছু বড় হচ্ছে ইনশাআল্লাহ, সামনের দিকে সেগুলো আম দিবে। কিন্তু অনেক আম গাছ কমে গেছে। অনেক মজার মজার আম গাছ ছিল আমাদের বাড়িতে। আর এই যে ছোটবেলায় যে আম পড়া, টিনের চালের উপরে ঠুস ঠাস করে আম পড়া, এসব স্মৃতি আমি একদমই ভুলিনি। আমার এখনও খুবই ভালো লাগে। আর সেই দিনটা ছিল পুরো আমার ছোটবেলার দিনগুলোর মতো, যে আম পড়ছে, দৌড়ে সবাই আম কুড়িয়ে আনছে, সবাই মিলে হাঁটছি, বৃষ্টিতে ভিজছি। অনেক জায়গায় তো এমনও হয় যে চাচাতো বোন অনেকেই একসাথে আম কুড়াতে গেলে একটা একটা চুল ছিঁড়ে দেয়, একটা একটার সাথে ঝগড়া লেগে যায়, এই আমটা আমার, নয় তো ও বলে ওই আমটা আমার। যাই হোক, এই স্মৃতিটা কার কার সাথে মিলে গেছে জানাতে ভুলবেন না। আমাদের ওরকম কখনোই হয়নি। আমাদের অনেক আম গাছ ছিল, এদিকে পড়লেও আমরা দৌড়াতাম, ওদিকে পড়লেও আমরা দৌড়াতাম। এই যে সবই আমাদের মাঝে আছে আজও, আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চাদের কোনো সয় সম্পত্তি আলাদা হয়নি, সবই আমাদের সবার। আমাদের বলতে সবই আমাদের সবার। আসলে জয়েন্ট ফ্যামিলিতে বন্ডিংটা অনেক স্ট্রং থাকে, যেটা আমাদের মধ্যে আছে। আমরা চাচাতো ভাই বোন কখনো একটাকে চাচাতো ভাই বোনের মতো ট্রিট করি না। আমরা ভাই বোন, এটাই সবচেয়ে বড় কথা। চাচাতো মামাতো খালাতো এটা পরের কথা, ভাই বোন আমরা, এটার উপরে আর কোনো কথা নেই। যাই হোক, এই যে আরেকটা জেনারেশন তৈরি হচ্ছে, ওদেরকে নিয়ে একটু ঘুরলাম। আর আমাদের যেহেতু বাড়ির সামনেই স্কুলের দিকে একটু হাঁটতে গেলাম। সত্যি ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল বলার বাইরে। আমরা সবাই মিলে হাঁটছি, আর এগুলো তো একটু পরপর আম কুড়ানোর জন্য দৌড়াদৌড়ি করছে। তারপর খুব সুন্দর চাঁদ উঠলো, ঝড় বৃষ্টি পেরিয়ে চাঁদ উঠলো। আর চাঁদ দেখতে দেখতে আমরা অনেকক্ষণ সেই রাস্তার মাঝেই ছিলাম, হাঁটছিলাম, ঘুরছিলাম। আর স্কুলের পিছনে একটা পুকুর আছে আমাদের, সেটার ঘাটে বসে অনেক গল্প করছিলাম। সত্যি এইসব স্মৃতি কিন্তু অনেক পুরনো, কিন্তু আজ আবার এই যে পুরনো স্মৃতিগুলো একদম তাজা হয়ে উঠলো। ঘুরে ফিরে আবার এই সুন্দর স্মৃতিগুলো পেয়েছি, খুবই মজা লাগছিল। তারপর
সবাই মিলে আমরা নাস্তা করেছিলাম আর কাজিনরা এসে বলছিল তারা বারবিকিউ করবে। আমার ভিতরে সেদিন আর কোনো এনার্জি ছিল না, আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর ছোটখাটো একজন দুইজন থেকে কিছু ক্লিপ নিয়ে এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে যখন ঘুম পাড়াতে যাব তখন প্রায় 12:30 1টা, তখন দেখলাম আমার ভাইয়েরা আবার কোথা থেকে জানি একটা কাঁঠাল পেড়ে নিয়ে আসছে। ওরা বলল এই কাঁঠালের ঘ্রাণে ওরা থাকতে পারছিল না, আসলে গাছে কাঁঠাল পাকছে, এই গরমে কাঁঠাল আম সব পেকে যাচ্ছে। তো সবাই মিলে আবার কাঁঠাল খেলাম, খুবই মজা ছিল কাঁঠালটা। আর আসলে বাইরে থেকে যত যাই কিনে খাই না কেন, আম কাঁঠাল লিচু জাম নিজের গাছের নিজের বাড়ির এইসব একটু অন্যরকম হয়, একটু বেশি স্পেশাল হয়। এই ছিল আমার ঈদের পরের দিন নিজের পরিবারের সাথে কাটানোর সময়গুলো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর ঈদে কে কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আপনাদের দোয়াতে রাখবেন। আসসালামু আলাইকুম।